নমস্কার, হেলথ লাইনের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আর হেলথ লাইনের অনুষ্ঠান মানেই আপনারা জানেন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন হেলথ রিলেটেড টিপস ডক্টরসরা দিয়ে থাকেন, এবং আজকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু আলোচনা হতে চলেছে। আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিনন্দা। আর আজকে মূলত যে বিষয়ে আলোচনা হবে আপনারা সকলেই জানেন, খুব কমন একটি বিষয়, তবে সেটাকে মোটেও যে গুরুত্ব দেওয়া যাবে না তেমন কিন্তু নয়, তার গুরুত্ব অনেক। আর যদি গুরুত্ব না দেওয়া হয় সেক্ষেত্রে কতটা ভয়াবহ রূপ নিতে পারে সেই রোগ, আজকে সেই বিষয়ে আলোচনা করব। এবং সেই রোগও যদি হয় কি করে সারবেন, অর্থাৎ কি করে সেরে যাবে সেই রোগ, সমস্তটা কিন্তু আলোচনা হবে। ডায়াবেটিস, আপনারা জানেন কাছে পিঠে প্রত্যেকেরই কারো না কারোর ডায়াবেটিস আজ হয়েই থাকে। তবে ঠিক সময়ে যদি একে নির্মূল না করা যায় বা ঠিক সময়ে কন্ট্রোল করা শুরু না হয় সেক্ষেত্রে কতটা ভয়াবহ ক্ষতি হতে পারে, আজকে কিন্তু সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে। আজ আমাদের সঙ্গে রয়েছে ডক্টর টি সতপতি, ডায়াবেটোলজিস্ট। ডক্টর, অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। আজকে মূলত আমরা আলোচনা করব, বিগত দিনে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন মিথস নিয়ে, তো আজকে মূলত আমাদের আলোচনা দর্শকদের জন্য যে কি করে সেরে ওঠা যাবে, অর্থাৎ কত রকমের চিকিৎসা পদ্ধতি রয়েছে, কারণ ডায়াবেটিসের প্রচুর চিকিৎসা পদ্ধতি রয়েছে আমরা জানি, তবে কি কি কোন সময় সেগুলো অবলম্বন করতে হবে আজকে কিন্তু সমস্তটা আপনার কাছ থেকে শুনবেন। প্রথমেই জানতে চাইবো, কারণ নতুন অনেক দর্শক রয়েছে ডায়াবেটিস, তাদের জন্য জানতে চাইবো ডায়াবেটিস আসলে কি। এটা খুবই বেসিক কোয়েশ্চেন, শুরুর দিকে এটা না জানলে আমাদের তো ট্রিটমেন্ট একেবারে। এগুলো শুরু করা যায় না। ডায়াবেটিস হচ্ছে একটি ক্রনিক ডিজিজ, যেটি আমাদের শরীরে ইনসুলিনের মাত্রা কমে গেলে, বিট কোয়ালিটেটিভ বিট কোয়ান্টিটেটিভ, তখন ডায়াবেটিস দেখা দেয়। এবং এইটি কিন্তু সারে না, এটা ক্রনিক ডিজিজ এবং সারা জীবন এই রোগটি থাকে। তাহলে আমার যখন ডায়াবেটিস হলো, আমার তখন কিন্তু মূল মন্ত্র হবে আমি এই ডায়াবেটিসটি কি করে কন্ট্রোল করে আমি নিজেকে ভালো রাখবো। এবং যদি আমি ভালো রাখতে পারি তাহলে কিন্তু আমি লং টার্ম কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস গুলো থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো। তবে ডায়াবেটিস কত ধরনের এবং পাশাপাশি কি কি সেই ধরনগুলো কি কি? বেসিক্যালি যদি আমি ডায়াবেটিসের ধরন ভাবি অথবা ক্লাসিফিকেশন ভাবি, কমনলি যেটা দেখা যায় আমরা টাইপ 2 ডায়াবেটিস, যেটা সাধারণত আমরা বেশি পেশেন্টসদের দেখি। আচ্ছা। এবং তার সাথে টাইপ 1 ডায়াবেটিসও প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেগুলো আমরা ছোট বাচ্চাদের হয় দেখি। এবং আরেকটি কমন ভ্যারাইটি হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, যেটা হচ্ছে অ্যাডভান্সড প্রেগনেন্সিতে কিছুটা সুগার বাড়ে, ডায়াবেটিস আসে। ইনিশিয়ালি তাদের হয়তো সুগার থাকে না, কিন্তু 28 উইকস 26 উইকসে অনেক সময় কিছু মানুষের মধ্যে ডায়াবেটিস আসে, প্রেগনেন্ট ওমেনদের, তাদেরকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এই তিনটে প্রকার হচ্ছে সব থেকে কমন ভ্যারাইটিস অফ ডায়াবেটিস। আদার ভ্যারাইটিস আছে কিন্তু সেগুলো খুব রেয়ার ভ্যারাইটিস, সেগুলো সবসময় আমরা দেখতে পাই না। তবে সিমটমস কি কি, এই তিনটে যেগুলো বলেন আপনি, সেগুলোর সিমটমস কি কি হতে পারে? ডায়াবেটিসের বেসিক সিমটমস আমরা সবাই জানি যে পলিউরিয়া, পলিরিপসিয়া, পলিফেজিয়া, মানে হচ্ছে বারে বারে খিদে পাওয়া, খাবার খেতে বারে বারে ইউরিন হওয়া, এইগুলো হচ্ছে খুব কমন সিমটমস। তার সাথে অনেকের ওজন কমে যেতে পারে। কিন্তু এই যে ব্যাপারগুলো, এইগুলো সাধারণত আমরা টাইপ 2 আর টাইপ 1 ডায়াবেটিসদের মধ্যে বেশি দেখি। প্রেগনেন্সি ইনডিউস ডায়াবেটিসে সবসময় দেখা যায় না, যেহেতু প্রেগনেন্সির সময় অনেক সময় টেস্ট করা হয়, রেগুলার বেসিসে টেস্ট করে দেখা হয়, তখন একটা লেভেলের ওপর ব্লাড সুগার গেলে ডাক্তারবাবুরা ডায়াগনোস করে থাকেন ইট ইজ আ প্রেগনেন্সি ইনডিউস ডায়াবেটিস, অ্যান্ড তার জন্য যা চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা উচিত সেটা সাজেস্ট করা হয়। আর সেই মুহূর্তে যদি সেটা কেউ না করে বা সেই মুহূর্তে যদি জানতে না পারলো, কতটা ক্ষতি হতে পারে প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে? প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে জেস্টেশনাল ডায়াবেটিস আমি যদি ভাবি, সেটা সাধারণত অ্যাডভান্স সেকেন্ড ট্রাইমেস্টারে দেখা দেয়, মানে 26 সপ্তাহ 28 সপ্তাহে। তখন আমাদের যদি ভাবা হয় 36 সপ্তাহে প্রেগনেন্সি, ফুল টার্ম অথবা 38 সপ্তাহে, তাহলে আমার কাছে 1.5 মাস অ্যাপ্রক্সিমেটলি আমার আছে 1 থেকে 1.5 মাস। এবং অনেক সময় দেখা যায় কমপ্লিকেশনসগুলো কি হবে, যে আমার প্রেগনেন্সি ইনডিউস ডায়াবেটিস হয়েছে, মেইনলি হয় যে বাচ্চার যে বাচ্চা এখনো জন্মগ্রহণ করেনি সেই বাচ্চাদের কিছু কমপ্লিকেশনস হয়, তার ওজন বেশি হতে পারে, ডিউরিং ডেলিভারি কমপ্লিকেশনস হতে পারে, এবং মায়ের ক্ষেত্রেও পোস্টপার্টাম ব্লিডিং হতে পারে, মানে ডেলিভারি হওয়ার পরে অনেক সময় ব্লিডিং হতে পারে, ইনফেকশন হওয়ার চান্স হতে পারে, এবং অনেক সময় আরও কমপ্লিকেশনস হয়।
তাহলে আমি যদি ভাবি যে প্রেগনেন্সি ইনডিউস ডায়াবেটিস মানে যেটাকে আমি জিডিএম বলি, এইগুলো যে খুব সাধারণভাবে খুব মাইল্ড জিনিস তা নয়, তবে খুব সাধারণ ট্রিটমেন্ট করলেই এটা ভালো থাকে যে আমার লং টার্ম কমপ্লিকেশনসগুলো যাতে না হয় ডিউরিং দ্যাট পিরিয়ড অফ প্রেগনেন্সি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে অনেক মায়েদের কিন্তু সুগার চলে যায়, এটাকে বলা হয় 30%, 30%, 30%। মানে 30% প্রবাবল মানে মাদারদের যারা বাচ্চা জন্ম দিল তাদের ক্ষেত্রে ডায়াবেটিস আর আসে না, 30%-এর ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি ডায়াবেটিস কন্টিনিউ করে, এবং 30%-এর ক্ষেত্রে সেই মুহূর্তের জন্য চলে যায়, পরে আবার হয়তো কয়েক বছর পরে অনির্দিষ্টকাল, মানে কেউ বলতে পারবে না এই টাইম পিরিয়ডের মধ্যে ফেরত আছে, কিন্তু তাদের একটা সময় আবার আস্তে আস্তে করে ডায়াবেটিস চলে আসে। কিন্তু কোন মায়েদের কি হবে সেটা কেউ বলতে পারে না, তবে আমাদের হলে মাথায় রাখতে হবে দে আর অল প্রোন টু ডায়াবেটিস ইন ফিউচার। আপনি যে 3 কমন ডায়াবেটিস এর কথা বললেন, সেগুলোর পরীক্ষা অর্থাৎ কমন টেস্ট কি কি রয়েছে যার দরুন বোঝা যাবে যে হ্যাঁ সেই ব্যক্তি এই তিনটের মধ্যে কোনোটাতে আক্রান্ত বা কিছু? আচ্ছা, ইউজুয়ালি দেখা যায় টাইপ 1 অথবা টাইপ 2, যেটা আমাদের কমন ভ্যারাইটি। টাইপ 1 পেশেন্টরা আমাদের খুব ইয়াং পেশেন্টস হয়, অথবা কম বয়সী বাচ্চাদের ওজন কমে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে, অনেক সময় অজ্ঞান হয়ে যায়, কিটোসিস নিয়ে প্রেজেন্ট করে। এই সমস্ত বাচ্চাদের তার তো একটা আমি টেস্ট করলে দেখতে পাবো যে ফাস্টিং বেশি থাকবে, র্যান্ডাম বেশি থাকবে, পিপি বেশি থাকবে, HbA1c বেশি থাকবে, ইউরিনে হয়তো সুগার আসতে পারে, এইগুলো তো কমন টেস্ট। টাইপ 2 এর ক্ষেত্রেও এই টেস্টগুলোই কমন, ফাস্টিং, পিপি, HbA1c, র্যান্ডাম সুগার অথবা গ্লুকোমিটারের সুগার দেখলে বোঝা যায়। কিন্তু জিডিএম পেশেন্টদের কিন্তু শুরুর দিকে অনেক সময় দেখা যায় যে তাদের সুগার থাকে না, সো এভরি ট্রাইমেস্টার এগুলো টেস্ট করে দেখতে হয়, যেটা আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর আমাদের ইন্ডিয়ায়ও কিছু অর্গানাইজেশন সাজেস্ট করেছে যে গ্লুকোজ টলারেন্স টেস্ট, আমরা একটু 75 গ্রাম গ্লুকোজ খাইয়ে 100 ml ওয়াটারে আমরা মানে আধ ঘন্টা বাদে বাদে টেস্ট করে দেখি কতটা লেভেল সুগার বাড়ছে। আর এখন আবার আমাদের একটি অ্যাসোসিয়েশনের ক্রাইটেরিয়া, পেশেন্ট যখনই আসছে তাকে গ্লুকোজ খাওয়ানো হলো, দিয়ে তার 2 ঘন্টার মাথায় টেস্ট করে দেখা গেল যে 140 অথবা বেশি, তাহলে আমরা ডায়াগনোস করি অ্যাজ প্রেগনেন্সি ইনডিউসড ডায়াবেটিস অথবা জিডি। তার চিকিৎসা তখন আস্তে আস্তে করে স্টার্ট করা হয়। এই যে 3টে ভ্যারাইটি, তো সেক্ষেত্রে 3টের চিকিৎসা কি 3 রকমের নাকি সেম? হ্যাঁ, এই যে 3 রকম কমন ভ্যারাইটিস অফ ডায়াবেটিস, প্রত্যেকটি ডায়াবেটিসের চিকিৎসা কিন্তু ডিফারেন্ট। আমরা সব থেকে কমন ভ্যারাইটি যদি টাইপ 2 ডায়াবেটিস, যেটা আমরা সাধারণত দেখতে পাই সব মানুষের মধ্যেই ডায়াবেটিসের, তার কিন্তু ট্রিটমেন্ট বহু প্রকারের হয়। তবে যেই ট্রিটমেন্ট করি, বি ইট টাইপ 2, বি ইট টাইপ 1 অর জিডিএম, আমাদের প্রথমে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন, মানে হচ্ছে কিছুটা এক্সারসাইজ, খাওয়া নিয়ন্ত্রণ, এটাকে মেডিকেল নিউট্রিশন থেরাপি অথবা ডায়েট, যেটাকে কমনলি আমরা বলি ডায়েট কন্ট্রোল করে প্রথমেই কিন্তু চিকিৎসা শুরু করার শুরুটাই হচ্ছে নট উইথ মেডিকেশন ইউজুয়ালি, বাট উইথ ডায়েট অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন। সে প্রেগনেন্ট মাদারেরও হালকা করে এক্সারসাইজ করবে তার পারমিসেবল লিমিটের মধ্যে, টাইপ 1 ডায়াবেটিসও কিছুটা চিকিৎসা খেলাধুলো করবে, তার যে এক্সারসাইজ করা। আর টাইপ 2 তো আমরা জানি সবাই, হাঁটা ব্যায়াম করা এগুলো। সো প্রথমেই কিন্তু আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, দেন কামস দ্য মেডিকেল ট্রিটমেন্ট, যেটাকে আমরা ওষুধপত্র এই সমস্ত ভাবে ট্রিটমেন্টের কথা ভাবি। তাহলে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের চিকিৎসা ইউজুয়ালি হয় হচ্ছে কিছু ওরাল মেডিকেশনস, যেগুলোকে আমরা সাধারণত ট্যাবলেট, ক্যাপসুল ভেবে থাকি, ওরাল মুখে যেগুলো খাওয়া হয়। আর কিছু থাকে হচ্ছে ইনজেক্টেবল মেডিকেশন, যেগুলো আমাকে ইনজেকশন নিয়ে নেওয়া হয়। সেই রকমই যদি টাইপ 2 ডায়াবেটিস হয়, ওরাল মেডিকেশন আমরা সব বাড়িতে যারা ডায়াবেটিস পেশেন্ট আছে ছোট বড় সবাই প্রায় জানেন, নানা প্রকারের ওষুধ হয়, যেরকম মেটফরমিন হতে পারে, পায়াগ্লিটাজোন হতে পারে, সালফোনিল ইউরিয়াজ হতে পারে, ভোগলিবোজ, এইগুলো মানে আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটার্স। এখন নতুন পদ্ধতির চিকিৎসা GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট আসতে পারে। এই যে সমস্ত এগুলো কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের মুখে খাওয়ার ওষুধ। টাইপ 2 ডায়াবেটিসে ইনজেক্টেবল ওষুধও কিছু আছে, যেটা সব থেকে কমন হচ্ছে ইনসুলিন। আমরা সবাই জানি
ইনসুলিন, যেটি আমাদের শরীরে শর্করা বেড়ে গেছে ইনসুলিনের অভাবে, আমি যদি বাইরে থেকে এক্সোজেনাস ইনসুলিন দিই তাহলে আমার সুগার কমবে। সো দ্যাট ইজ দ্য নোন কে। আরও এখন নতুন কিছু চিকিৎসা পদ্ধতি এসছে, যেগুলো ওই যে আমি একটু আগে বললাম, ইনজেক্টেবল মেডিকেশনস লাইক GLP-1RA, যেগুলো হয়তো সপ্তাহে একবার করে ইঞ্জেকশন নিতে হয়, তাতে সুগার কমে, ওজন কমে, হার্টের উপকার হয়। এগুলো কিন্তু একটু কস্টলি ট্রিটমেন্ট, এগুলো রিসেন্ট অ্যাডভান্সেস, এগুলো কিন্তু এসছে। তবে ইনসুলিন কোন কোন ক্ষেত্রে, বাকি যে ইনজেকশনের কথা বললেন সেগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ইনসুলিন যেহেতু সাধারণভাবে ডায়াবেটিসের সুগার বাড়লে ব্যবহৃত হয়, কিন্তু GLP-1RAs আর কস্টলি মেডিকেশন, সেগুলো কিন্তু সব ডায়াবেটিসের মধ্যে সবসময় দেওয়া যায় না। কিছুটা তার ক্রাইটেরিয়া আছে, যেগুলো ওজনের ক্রাইটেরিয়া আছে, BMI মানে আমার বডি ওয়েট কত থাকবে, হাইট কত থাকবে, দিয়ে বডি মাস ইন্ডেক্স যেটাকে বলা হয়, যে ওজন কতটা আছে, সেটা 27-এর উপর থাকলে তাহলে আমাদের এই GLP-1RAs গুলো ব্যবহৃত হয়। ইনসুলিন খুব কমনলি নানা প্রকারের ইনসুলিন আমাদের পাওয়া যায়, দিনে একবার করে, দিনে দুবার করে, দিনে বেশ কয়েকবার, র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন, লং অ্যাক্টিং ইনসুলিনস, এগুলো আমাদের টাইপ 2 ডায়াবেটিসে খুব কমনলি ইউজ হয়। অনেকে ভাবে যে ইনসুলিন মানে একেবারে শ্বেত স্ট্রেচ, তো সেক্ষেত্রে বাকি যে ইনজেকশনগুলোর কথা আপনি বললেন, তো সেগুলোর কি কোনো সাইড এফেক্টস রয়েছে, বা সেরকম ভাবে তো ইনসুলিনের কথাই বেশি শোনা যায়? হ্যাঁ, ইনসুলিন সব থেকে কমনলি ইউজড ইনজেক্টেবল মেডিকেশন ইন ডায়াবেটিস, বিট টাইপ 1, বিট টাইপ 2। আমি টাইপ 2 এর কথা বেশি বললাম, টাইপ 1 এর কথা বলিনি। টাইপ 1 এ কিন্তু ইনসুলিন ইজ দি ট্রিটমেন্ট, তাদের কিন্তু কোনো ওরাল মেডিকেশনস হয় না ইউজুয়ালি। সো টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে তার যে ইনসুলিন, যেহেতু ছোট বাচ্চাদের মধ্যে দেখা দেয় এবং তারা তো একসময় অ্যাডাল্টহুড লাভ করে, এখন কিছু অ্যাডাল্ট অনসেট টাইপ 1 হয়, যেগুলোকে লাডা বলে। তখন কি টাইপটা চেঞ্জ হতে পারে? মানে যেমনটা বললেন ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে তারাও বড় হলে কি তাদের ওই টাইপটা চেঞ্জ না হয়ে না যাবে, না নাকি সেম টাইপই থাকবে? সেম টাইপই থাকবে। মানে Okay. আমার তো একদম তার শরীরে ইনসুলিন বেরোনোর ক্ষমতাই লুপ্ত হয়ে গেছে, তাই সে টাইপ 1 যে অ্যাডাল্টহুড লাভ করলো, বড় হলো, সে টাইপ 1ই থাকবে, তার সারা জীবন আমৃত্যু কিন্তু তার চিকিৎসায় ইনসুলিনই হবে। অনেকেই চিকিৎসা করতে শুরু করলে ভয় পায় বা ভাবে যে একবারে অভ্যেস হয়ে যাবে, সেক্ষেত্রে অনেকে করতে চায় না। তো এই অভ্যেস হয়ে যাওয়া বিষয়টা, এটা কি আদৌ অভ্যেস হয়ে যায়? দেখুন, আমার একটি রোগ হয়েছে, সেই রোগের কিছু চিকিৎসা আছে। আমি যদি সেই রোগের চিকিৎসা সঠিকভাবে না দিই, তাহলে আমার সেই রোগের যে মারণ যে জিনিসগুলো, ডায়াবেটিস তো একটা সাইলেন্ট কিলার, আস্তে আস্তে সে সমস্ত অর্গান ধরে, সমস্ত কিছু। মানে আগে বলা হতো কি, এখনো বলা হয়, যে ডায়াবেটিস হচ্ছে এমন রোগ যেটা মাথার চুলের ডগার থেকে পায়ের নখের ডগা অবধি সমস্ত কিছু এফেক্ট করে। তাই আমি চাইবো না একটি মানুষের সেই সমস্ত কিছু অন লং রান এফেক্ট হয়। তাই ডায়াবেটিস ডায়াগনসড হলেই তার কিন্তু বেসিক চিকিৎসা শুরু করে দেওয়া উচিত। আমি যদি ওষুধের সাইড এফেক্টের ভয় চিকিৎসা না করি, আমি তো এই কমপ্লিকেশনসগুলো রোধ করতে পারবো না। আমার তো এই রোগটা আস্তে আস্তে আমার শরীরে আরো বাড়তে থাকবে। যত বেশি সুগার থাকবে শরীরে, তত তো এই কমপ্লিকেশনসগুলো বাড়বে। আজকে নেই, আমি সুগার কন্ট্রোল করলাম না, কালকে আমার চোখের প্রবলেম দেখা দিল, কিডনির প্রবলেম দেখা দিল, নার্ভের প্রবলেম দেখা দিল। তাহলে আমি ওষুধ খাচ্ছি না, অভ্যেস হয়ে যাওয়ার ভয়, কিন্তু আমি তো তার মারণ থাবা থেকে নিজেকে মুক্ত করতে পারবো না। কিন্তু যদি আমি ফ্রম ডে 1 আমি যদি চিকিৎসা গ্রহণ করতে থাকি, তাহলে কিন্তু এই ডায়াবেটিস কন্ট্রোলড থাকবে এবং এই লং টার্ম কমপ্লিকেশনসগুলো হলেও খুব সামান্য প্রকারের, অনেক দেরিতে আসবে, অথবা বহু মানুষের ক্ষেত্রে এটি কিন্তু আসে না, যেহেতু আমি ক্রনিক্যালি ডায়াবেটিস কন্ট্রোল করে রেখেছি। তাহলে অভ্যেস হওয়ার ভয় ওষুধ খাবো না, কি সাইড এফেক্টের ভয় ওষুধ খাবো না, এটা কিন্তু সম্পূর্ণভাবে একটি ভ্রান্ত কাজ। এটা করা উচিত নয়, যেহেতু এটি একটি লং টার্ম মেডিকেশনস চলে, মানে আমৃত্যু মেডিকেশন চলে। তাই এই ওষুধগুলো সেরকম কোনো মেজর সাইড এফেক্টস নেই। মাইল্ড সাইড এফেক্টস থাকতে পারে, কিন্তু মেজর কিছু নেই যেটার জন্য আমি এই ওষুধ খাওয়া থেকে নিজেকে বিরত রাখবো। আচ্ছা, বংশ পরম্পরায় কি কারণ হতে পারে? দেখুন, বংশ পরম্পরায় বলতে, যে মা বাবার ডায়াবেটিস আছে কি তার মা বাবা ডায়াবেটিস ছিল, অনেক ক্ষেত্রে দেখা যায় টাইপ 2 ডায়াবেটিস, সে দোজ পিপল আর প্রোন। কেন?
না, আমার তো এখন তো জানা যায় যে টাইপ 2 ডায়াবেটিস ইজ জেনেটিক্যালি ম্যানিফেস্টেড। হুম তাহলে আমি সেই জিনগুলো তো ক্যারি করছি, মানে যত হুম জেনারেশন যাবে তত জেন পেনিট্রেশন ডিপ হয়, তত ইয়াং পিপল গেট এফেক্টেড উইথ টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসে সেরকম কিছু নেই, কিন্তু যে প্রেগনেন্সি ইনডিউস ডায়াবেটিসে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মায়ের হয়তো ডায়াবেটিস ছিল, কি পেশেন্টের নিজের ওজন বেশি মানে ওবেসিটি, তারপরে সে প্রেগনেন্ট হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু হালকা করে ডায়াবেটিস আসে। তাহলে একদম 1:1 ইজ উইথ টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 এর সেরকম কোনো জেনেটিক প্রিডিসপোজিশন নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ খাচ্ছে কিন্তু বুঝতে পারছি না, মানে যদি এরকম কোনো পেশেন্ট থেকে থাকে তাহলে তারা বুঝতে পারছে না, কি করে বুঝবে যে হ্যাঁ কন্ট্রোলে রয়েছে বা কিছু? এক্স্যাক্টলি। আমি চিকিৎসা শুরু করলাম, কিন্তু আমি সেই ডাক্তারবাবু যা ওষুধ দিয়ে গেছেন সেই ওষুধ আমি খেতে থাকছি এবং আমি আর বুঝতে পারছি না আমার সুগার কন্ট্রোল আছে না বেড়েছে না কমেছে। তাহলে ইন্টিগ্রাল পার্ট অফ ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস হচ্ছে মনিটরিং মানে হচ্ছে আমি ডায়াবেটিসটাকে কিরকম করে নিজে দেখছি অথবা ওই টেস্ট করছি। এই কিছু আমাদের যেটা কমনলি করা হয় যে ল্যাবরেটরি টেস্টে, আমি মাঝে মধ্যে ল্যাবরেটরিতে গেলাম, কিছু ফাস্টিং করলাম, পিপি করলাম, HbA1c করলাম, এটা যেরকম হচ্ছে ফর্মাল ট্রিটমেন্টে লাগে। আবার একটা হচ্ছে সেলফ মনিটরিং ইউজুয়ালি 2 প্রকারের হয়। একটা হচ্ছে আমি বাড়িতে গ্লুকোমিটার দিয়ে টেস্ট করছি, ছোট ছোট সুগার দেখার মেশিন পাওয়া যায়, স্ট্রিপ লাগিয়ে আঙুলে ফুটো করে সেই সুগার দেখতে হয়। আমি মাঝে মধ্যে ফাস্টিং দেখছি, পিপি দেখছি, র্যান্ডাম দেখছি, কখনো যদি সুগার ফল করে তখন দেখছি। সো দিস ইজ কল সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ। এর মধ্যে এখন নতুনভাবে একটি জিনিস খুব প্রচলিত হয়েছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং অথবা সিজিএম। হাতে একটি ছোট্ট সেন্সার বসিয়ে দেওয়া হয়, সেই সেন্সারের দ্বারা সুগার 24 ঘন্টা ডিফারেন্ট টাইম পিরিয়ডের, কিছু কিছু মেশিনে 14 দিন, কিছু কিছু মেশিনের 12 দিন, কিছু কিছু মেশিনের 15 দিন সেই রেকর্ডিং হতে থাকে। এবং সেই রেকর্ডিং ডাটা কিছু আমাদের রিডার থাকে অথবা মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমে এইগুলো ট্রান্সমিটেড হতে থাকে। এবং সে পেশেন্টের ক্ষেত্রে সে পেশেন্ট নিজে দেখতে পাচ্ছে কি খেলে কখন সুগার বাড়ছে, কখন সুগার কমছে, ব্যায়াম করলে বাড়ছে কিনা, ওষুধ খেলে কমছে কিনা। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই ডেটাগুলো ডাইরেক্টলি ডাক্তারবাবুর সিস্টেমেও ম্যানিফেস্টেড হয়, ওটা ট্রান্সমিটেড হয় বিকজ অফ ইন্টারনেট অ্যান্ড এভরিথিং। তখন ডাক্তারবাবু কিন্তু ওই ডেটাগুলো দেখে পেশেন্টকে সাজেস্ট করতে পারেন। তাহলে আগে এই সমস্ত পদ্ধতি ছিল না, কিন্তু আমরা কিন্তু এখন খুব ভালোভাবে নিজের মনিটরিং করতে পারি, বি ইট উইথ সিজিএম, বি ইট উইথ গ্লুকোমিটার। আমরা যদি ঠিকভাবে নিজেদের মনিটরিং না করি তাহলে আমি শুধু ওষুধ খেয়ে গেলে চিকিৎসা কিন্তু সঠিক হলো না, আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ প্রপারলি কন্ট্রোলড। মোটামুটি কি কি খাবারগুলো ডায়াবেটিসে এড়ানো উচিত? আমরা সবাই জানি যে মিষ্টি জাতীয় খাবার মানে হচ্ছে চিনি, মধু, গুড় আর এনি টাইপস অফ সুইটস। মাটির তলায় যে শাকসবজিগুলো হয়, আলু, মূলো, গাজর, কচু, ওল, বিট, এইগুলো অ্যাভয়েড করা উচিত। মানে এই নয় যে আমি খাবো না, বাট দিস কন্টেন্ট হিউজ অ্যামাউন্ট অফ স্টার্চেস, সেইগুলো কিন্তু বেশি পরিমাণে খাওয়া উচিত না। কিছু মিষ্টি ফল আছে বাঙালিদের, যেরকম আম, কাঁঠাল, কলা, সপেদা, খুব কমনলি আমরা বেদানা, এইগুলো অ্যাভয়েড করা উচিত। এবং যে কোনো ভাত মানে যে কোনো শর্করা জাতীয় খাদ্য, যেগুলো ভাত, রুটি, মুড়ি, চিড়ে, এইগুলো কিন্তু প্রভূত পরিমাণে খাওয়া উচিত নয়, এগুলো কন্ট্রোলে রাখতে হবে। এবং আমরা একটি বিষয়ে আলোচনা করিনি, যেটা হচ্ছে জিডিএম এর ট্রিটমেন্ট একটু আলোচনা করে নেওয়া উচিত, কারণ আমরা তো প্রোগ্রামে এগিয়ে চলেছি। জিডিএম হচ্ছে যেটা আমি বলেছিলাম, প্রেগনেন্সি ইনডিউসড ডায়াবেটিস। প্রেগনেন্সি ইনডিউসড ডায়াবেটিসে আমরা কিন্তু খুব প্রথমে মেডিকেল নিউট্রিশন থেরাপি ধরা পড়েছে। পেশেন্ট ইজ প্রেগনেন্ট অ্যাট দ্য অ্যাডভান্স স্টেজ, মেবি 26 or 28 উইকস অফ প্রেগনেন্সি। আমার হাতে আর 1 থেকে 1.5 মাস সময় আছে টিল ডেলিভারি। তখন পেশেন্ট কিন্তু ওই মেডিকেল নিউট্রিশন থেরাপি খাওয়া দাওয়া কন্ট্রোল করে, কিছু ওরাল মেডিকেশন যেমন মেটফর্মিন জাতীয় ওষুধ কিছু দেওয়া যেতে পারে। তাতে যদি 3 সপ্তাহের মধ্যে কন্ট্রোল না হয়, উই শুড স্টার্ট উইথ ইনসুলিন। এখানে কিন্তু কমনলি
যে ট্যাবলেটগুলো ডায়াবেটিস পেশেন্ট খায়, ইউজুয়ালি টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট, এখানে কিন্তু দেওয়া যায় না। Okay. প্রেগনেন্সিতে স্পেসিফিক্যালি ওরাল মেডিকেশন ইজ মেটফরমিন, তাও সমস্ত ক্ষেত্রে দেওয়া যায় না। ইনসুলিন ইজ দি ট্রিটমেন্ট ফর জেস্টেশনাল ডায়াবেটিস। আরেকটি এর সাথে আসে হচ্ছে, একটি ডায়াবেটিক পেশেন্ট বিট টাইপ 1 বিট টাইপ 2 হ্যাজ বিকাম প্রেগনেন্ট, আজকে একটি মা হয়েছে, তার হয়তো বহুদিন ধরে সুগার ছিল। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে অতটা সমস্যা হয় না, কারণ টাইপ 1 ডায়াবেটিক ইজ ইউজুয়ালি অন ইনসুলিন, তাই তার কন্ট্রোলটা যদি সঠিকভাবে থাকে তাহলে সে প্রেগনেন্সি কন্টিনিউ করতে তাহলে পারে। ভবিষ্যতে কি তার সন্তানের মধ্যেও সেই বিষয়টি? না না, কিন্তু যে মানুষটা টাইপ 2 ডায়াবেটিস, আজকে আমি ওরাল ট্যাবলেট খাচ্ছিলাম, সে প্রেগনেন্সি নিতে চায়, এই ক্ষেত্রটা কিন্তু একটু ক্রিটিক্যাল। একে কিন্তু আস্তে আস্তে ওরাল মেডিকেশনসগুলো বন্ধ করতে হবে এবং ইনসুলিন অ্যাড অন করতে হবে। যে একটা সময় আসবে মেটফরমিন জাতীয় ওষুধ ছাড়া অন্যান্য ওরাল মেডিকেশনস হ্যাজ বিন স্টপড অ্যান্ড ইনসুলিন হ্যাজ বিন ইন্ট্রোডিউসড অ্যান্ড ইনক্রিজ, দিয়ে তার সুগার কন্ট্রোল আছে, ওজন কন্ট্রোল আছে, তখন সে প্রেগনেন্সি নিতে পারবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ওষুধ খেতে খেতে অনেকে আননোয়িংলি প্রেগনেন্ট হয়ে যায়, এই ক্ষেত্রে কিন্তু একটু ডাইসিস সিচুয়েশন হয়ে যায়, তখন সে ওষুধ খেতে খেতে হয়ে গেছে, তখন কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত। যদি ইনিশিয়াল স্টেজ হয় কোনো অসুবিধা নেই, কিন্তু হয়তো অ্যাডভান্স স্টেজ হলে কিন্তু জেনেটিক কাউন্সিলর কি অন্যান্য যিনি গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করে সেই প্রেগনেন্সিটা কন্টিনিউ করা হবে কিনা, এই ক্ষেত্রে কিন্তু একটু রিস্কি সিচুয়েশন এসে যায়। কারণ ওরাল মেডিকেশনসগুলো ইন প্রেগনেন্সি তার সেফটি কিন্তু অতটা টেস্ট করা নেই অথবা জানা নেই। আচ্ছা, আরেকটি বিষয়, একদম ছোট বাচ্চাদের ডায়াবেটিসের ব্যাপারটা যেটা আপনি বললেন, সেক্ষেত্রে তারা কি করে বেছে খাবে? তাদের ক্ষেত্রে কোন খাবারটা তাদের বাবা মায়েদের দেওয়া উচিত বা কিছু? সমস্ত ডায়াবেটিক পেশেন্টদের মতো এই বাচ্চাদেরও সমস্ত কিছু, এই যে বললাম যে শর্করা জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড, ভাত মেপে খাবে, হয়তো শাকসবজি বেশি করে খাচ্ছে, প্রোটিন খাবারগুলো, এটা তো ডাল, মাছ, মুরগির মাংস, অন্যান্য এই খাবারগুলো তারা একটু বেশি খাবে, ফল খাবে। এবং যেহেতু টাইপ 1 ডায়াবেটিক, তাদের কিন্তু যে তারা সম্পূর্ণভাবে ইনসুলিনের ওপর ডিপেন্ডেন্ট, তাদের কিন্তু অনেক সময় সুগার ফল করার টেন্ডেন্সি থাকে। সুগার ফল করার টেন্ডেন্সি মানে হচ্ছে সে হয়তো স্কুলে গেছে, তাই ইনসুলিন নিয়ে গেছে, তখন তার সুগার ডাউন হতে তখন একটু চিনি খেয়ে নিল, মিষ্টি খেয়ে নিল। এই ক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু একটু সাবধান থাকতে হবে, খাওয়া দাওয়া যেন গ্যাপ না থাকে। এবং অন্যান্য ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে যা যা রেস্ট্রিকশন, টাইপ 1-এর ক্ষেত্রেও তাই। কিন্তু ছোট বাচ্চা তো অনেক সময় চকলেট খেয়ে গেলে অন্য বন্ধু বান্ধব, এগুলো বাচ্চাদের ছোটবেলা থেকে আস্তে আস্তে শেখাতে থাকলে, আমার যতগুলো পেশেন্ট আছে টাইপ 1 ডায়াবেটিস, তারা কিন্তু আস্তে আস্তে নিজেদের রেস্ট্রিক্ট করে, মানে ওরা ছোটবেলা থেকে কাউন্সিলিং করা, প্রত্যেকবার দেখা, তারা কিন্তু খুব ভালো নিজেদের মধ্যে কন্ট্রোল করতে শিখে যায়। দেয় না টাইপ 2 পেশেন্ট, বরং বড় মানুষরা বেশি খেয়ে নেন, ছোট মানুষরা কিন্তু খুব ছোটবেলা থেকে ডিসিপ্লিন থাকে বলে তারা কিন্তু অনেক ভালোভাবে থাকে। মোটামুটি তাদের ক্ষেত্রে কোন এজ থেকে শুরু হতে পারে? সেটা ডিপেন্ড করে, একদম 4-5 মাস বয়স থেকে শুরু করে 8-10 বছর বয়সেও হতে পারে, আর একটু বেশিতেও হতে পারে। তাদের লক্ষণগুলো কি থাকবে? একই লক্ষণ, ওজন কমে যাওয়া, ইউরিন বেশি হওয়া, মানে তাদের বাবা মায়েদেরকে বুঝতে হবে বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, এবং সেই সমস্ত ক্ষেত্রে টেস্ট করে দেখতে হবে যদি বাচ্চাদের মধ্যে এই লক্ষণগুলো দেখা যায়। বাচ্চাদের মধ্যে অর্থাৎ একই টেস্ট কি বাচ্চাদের ক্ষেত্রেও রয়েছে? এক্স্যাক্টলি, একই টেস্ট বাচ্চাদের ক্ষেত্রেও আছে। ডায়াবেটিস ডিটেকশনের টেস্ট ওই যা বললাম, ফাস্টিং, পিপি, HbA1c, এই সমস্ত টেস্ট। ছোট বাচ্চাদের টাইপ 1-এর ক্ষেত্রে কিছু অ্যান্টিবডি টেস্ট করা হয়, GAD65 অ্যান্টিবডি, ইনসুলিন অ্যান্টিবডি, আইলেট সেল অ্যান্টিবডি, ওগুলো স্পেশাল টেস্ট, ওগুলো ডায়াগনোসিস করার জন্য ইউজ করা হয়। কিন্তু রোগটা আছে কিনা দেখার জন্য কিন্তু ওই কমন টেস্টগুলোই করা হয়, এবং তাদেরও ওই মনিটরিং সিমিলারলি SMBG অথবা CGM এই করে দেখতে হবে আমার সুগারটি কন্ট্রোলড আছে কিনা। সাপোজ তাদের প্যারেন্টসরা যদি কোনো ক্ষেত্রে কোনো প্যারেন্টস না বুঝতে পারলো এবং সেটাকে সেই মুহূর্তে গুরুত্ব না দেওয়া হলো, কতটা ভয়াবহ দিক নিতে পারে? প্রপার টাইপ 1 ডায়াবেটিস যদি হয়, তার ক্ষেত্রে কিন্তু এটা মারাত্মক আকার ধারণ করতে পারে। বহু ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হয়, এবং সেই কিটোঅ্যাসিডোসিস যদি কন্ট্রোল মানে সঠিক টাইমে সঠিকভাবে চিকিৎসা না করা হয়, ওটা কিন্তু প্রাণঘাতী হতে পারে। বাচ্চারা ওই যেটাকে ডায়াবেটিক কোমা বলে, এটা কিন্তু খুব
প্রাণঘাতী রোগ, সেটা মোটামুটি কতটা সময়ের পরে গিয়ে সেই ওটা ভয়াবহ বলা যায় না। আকারটা? কতদিন ধরে তার ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়েছে, তার কতটা সুগার আছে, সেইটার উপরে নির্ভর করে। কিন্তু ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি, চিকিৎসাটা কেন দিই না, আমার ডায়াবেটিক কোমা যাতে না হয়, এবং এই জিনিসগুলো, এবং তাকে যখনই সে ডায়াবেটিসের চিকিৎসা করছে সে কিন্তু সবসময় মনিটরিং এর মধ্যে ধরা পড়ে গেছে। ধরা পড়াটা কিন্তু অতটা আননোয়িং না। ইউজুয়ালি উইথ দ্য ইয়াং পেশেন্টস তারা কিন্তু প্রায় ডায়াগনোসিস হয়ে যায় প্রায় শুরুর দিকে। খুব কম ক্ষেত্রেই দেখা যায় যে তারা অনেক লেট ডায়াগনোসিস, বরং বড় মানুষদের ক্ষেত্রে অনেক লেট ডায়াগনোসিস হয়, কারণ তারা রেগুলারলি ট্রিটমেন্ট করেন যেহেতু অ্যাসিমটোম্যাটিক। ডক্টর, দর্শকদের উদ্দেশ্যে কিছু অ্যাডভাইস যেটা প্রত্যেকের জানাটা খুব জরুরি চিকিৎসা পদ্ধতি নিয়ে বা ডায়াবেটিস রিলেটেড। আর ডায়াবেটিস হলে তাকে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে রেগুলারলি তার কাছে ভিজিট করে, কারণ এটি ক্রনিক ডিজিজ, এটা রেগুলারলি ভিজিট করে তার ইভ্যালুয়েশন করতে হবে, সময় সময়ে তার টেস্ট করতে হবে, তার যে যে খাদ্যাভ্যাস, এক্সারসাইজ যেগুলো করা উচিত এইগুলো করতে হবে, টাইমে সঠিক টাইমে ওষুধ খেতে হবে, এবং খাওয়া দাওয়ার টাইমও তাকে মেনটেন করতে হবে। এইগুলো যদি পেশেন্ট করে তাহলে কিন্তু কোনো ডায়াবেটিসই কিন্তু আনকন্ট্রোল থাকবে না। এবং যদি ডে 1 কি অথবা যখন ডায়াগনোসিস হয়েছে কোনো কমপ্লিকেশনস থাকে, সেই অনুযায়ী কিন্তু তার কন্ট্রোলগুলোও দেখতে হবে। মানে আমি যদি কিডনি কমপ্লিকেশন, তারও যেন চিকিৎসা চলে, হার্ট কমপ্লিকেশন, লিভার, সেগুলো যেন প্যারালালি চিকিৎসা চলে। সো ডায়াবেটিস অ্যান্ড ইটস রিলেটেড প্যারামিটার শুড বি ডান প্রপারলি। তার সাথে শরীরচর্চা কি এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ক্ষেত্রে? ওজন বাড়তে না দেওয়া, এটা কিন্তু এখনকার কনটেক্সটে, মানে 2025 আর রিসেন্ট কনটেক্সটে ওজন বাড়তে দেওয়া কিন্তু একবারে, আমার হেলদি ওয়েট মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ আ প্রপার কন্ট্রোল অফ ডায়াবেটিস। এবং হেলদি ওয়েট না মেনটেন করলে ডায়াবেটিস কিন্তু ওই রোগ নয় যেটা আমি শুয়ে থাকবো, বসে থাকবো, আজকে ট্যাবলেটটা খেলাম, যা ইচ্ছে খাচ্ছি, সেইভাবে কিন্তু চিকিৎসা হয় না। আমি যদি ওজন বাড়তে দিই, ওষুধ সঠিক সময় না খাই, ও তো রোগ বেড়ে যাবে, এবং সেইটা বেড়ে গেলে তো তার কমপ্লিকেশনসগুলো আসতে শুরু করবে। বেশ, যেই বিষয়ে আজকে আমরা মূলত আলোচনা করলাম এই ডায়াবেটিস এবং তার চিকিৎসা পদ্ধতি কি রয়েছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কত ধরনের ডায়াবেটিস রয়েছে এবং সেগুলো কোন সময়ে চিকিৎসা শুরু করা উচিত। একেবারে তার পাশাপাশি প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে প্রেগনেন্সির আগে ঠিক যেরকমটা ডক্টর বলেন সেই মুহূর্তে কতটা গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি বাচ্চাদের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখলে বাচ্চাদের বাবা মায়েদের সেই মুহূর্তে সতর্ক হওয়া উচিত আছে। কিন্তু এই সমস্ত বিষয় আমরা ডক্টরের কাছে শুনলাম। থ্যাংক ইউ ডক্টর, অসংখ্য ধন্যবাদ আপনাকে আসার জন্য। ধন্যবাদ আপনাদেরকে।